ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার গল্পটা দিয়ে আসলে শুরু করা যাক। আমি 2003 সালে একটা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য খুলনা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি এবং সেটাই ছিল আমার প্রথম ঢাকা সফর। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বইয়ে বা পত্রিকাতে কিংবা টেলিভিশনে বিভিন্ন সময়ে অনেক কিছু দেখেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চিত্রটা মনে মনে কল্পনা করেছিলাম সেই চিত্রটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে কতটুকু মিলেছে সেই গল্পটা আগে বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমার আসলে 3-4টা মুগ্ধতার গল্প তৈরি হয়। আমি তখন ক্লাস 9-এ পড়ি সেন্ট জোসেফ স্কুলে এবং খুলনা সেন্ট জোসেফ স্কুল থেকে ঢাকায় আমি আমার দলের প্রতিনিধি হয়ে আসি বিতর্ক উৎসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমার সবচাইতে অবাক যেটা লাগে সেটি হচ্ছে যে আমাদের খুলনার বা ঢাকার বাইরের যে টিমগুলো ছিল সেই টিমগুলোর জন্য আলাদা আলাদা একজন ভলেন্টিয়ার ছিলেন এবং তাদের আচরণ তাদের আন্তরিকতা আমাকে এত বেশি মুগ্ধ করে যে আমার কাছে মনে হয় যে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। এরপরে আমাকে জহুরুল হক হলে থাকতে দেওয়া হয় এবং ওই হলে অনেকেই গণরুম করে থাকেন, তখনও জানি না গণরুম জিনিসটা আসলে কী। তো খাটে 2 জন করে থাকেন, ফ্লোরেও 3-4 জন থাকেন, আমি তো দেখে ভয় পেলাম। এরপরে যেটা হলো যে আমার জন্য খাট ছেড়ে দিয়ে 2 বড় ভাই ফ্লোরিং করলেন। এটাও আমাকে মুগ্ধ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেক বেশি উদার হয় এবং তারা অনেক বেশি আন্তরিক হয়। তো এই দুটো জিনিস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে মঞ্চে দাঁড়িয়ে কথা বলে সেই মঞ্চটা আমাকে খুব বেশি টানে, কারণ ঢাকার বাইরে থেকে যারা এসেছিলেন তাদেরকে 30 সেকেন্ড সময় দেওয়া হয়েছিল তাদের নিজেদের কথা বলার জন্য। তো আমার কাছে খুব মন খারাপ হয়েছিল যে মাত্র 30 সেকেন্ডে আমি কি বলবো। ওই দিন আমি স্টেজে দাঁড়ায় একটা পরিকল্পনা করি। আমি তখন খুবই ছোট যে আমি একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব এবং এই স্টেজে দাঁড়িয়ে আমি অনেক কথা বলবো, অনেক কথা বলবো, অনেক মানুষ আমার সেই কথা শুনবে। তো সেই থেকে আমার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার এক ধরনের তাড়না ছিল। আমি অনেস্টলি যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই সাবজেক্টে পড়বো, এইভাবে এই স্কোর করতে হবে এরকম কোনো টার্গেট আমার ছিল না। আমাকে প্রথমে যেটা টেনেছিল সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইফস্টাইল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে জীবন ঘটে এটা আমার কাছে মনে হয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস যে ঐতিহ্য সেইটা আমাকে খুব বেশি টানতো। সেই কারণে আমার মনের মধ্যে একটা স্বপ্ন ঢুকে গিয়েছিল যে যদি বিশ্ববিদ্যালয়ে পড়তেই হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব। এবং এই কারণে আমি ভর্তি পরীক্ষায় মাত্র একটা ফর্ম তুলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং যেহেতু একই দিনে জগন্নাথের পরীক্ষাও হয়, জগন্নাথের পরীক্ষাটা জাস্ট দেওয়ার জন্য দিয়েছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম। তো যে কারণে এই গল্পটা বলা সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে তো অনেকেই পড়ে, বিশ্ববিদ্যালয়ে তো অনেকেই আসে, পড়াশোনা তো অবশ্যই করে এবং পড়াশোনার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পেছনে আরও অনেকগুলো কারণ থাকা জরুরি বলে আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যে একটি পুরো জাতি সত্তা তৈরি করার জন্য, একটি বাঙালি জাতির যে ইতিহাস তৈরি করার পেছনে এই বিশ্ববিদ্যালয়ের যে পরিমাণ ভূমিকা আছে, আমার কাছে মনে হয় যে পৃথিবীর আর কোনো বিশ্ববিদ্যালয়ের একটি জাতি রাষ্ট্র তৈরির পেছনে এত বড় ভূমিকা নাই। তো সেই কারণে এই বিশ্ববিদ্যালয় কিন্তু শুধু স্কলার তৈরি করেনি, এই বিশ্ববিদ্যালয় কিন্তু মুক্তিযোদ্ধা তৈরি করেছে, এই বিশ্ববিদ্যালয় কিন্তু দেশ পরিচালনার জন্য নেতা তৈরি করেছে, এই বিশ্ববিদ্যালয় কিন্তু অভিনেতা অভিনেত্রী তৈরি করেছে, এই বিশ্ববিদ্যালয় কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও তৈরি করেছে। এবং যখন জাতির যে কোনো সংকট কাল তৈরি হয়, বন্যা থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের কথা তো বলেছি, সব কিছুতেই কিন্তু এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভূমিকা রয়েছে। তো সুতরাং আমার কাছে মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম থেকে আসলে নিজেকে এত উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব যেটা আমরা নিজেরা কল্পনাও করতে পারি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রথম উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা, আমি সেটাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখছি, কিন্তু এর বাইরে অনেক কিছু করার আছে। আগামী কয়েক মিনিট এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা যেতে পারে বলে আমার কাছে মনে হয়। আমি যেহেতু নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং হলে থেকেছি, সুতরাং আমি আসলে শিক্ষার্থীদের মনোভাবটা বুঝি, যেহেতু আমি নিজে এই প্রসেসের মধ্যে ছিলাম। সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে 24 ঘন্টা পড়াশোনা করেন ব্যাপারটা কিন্তু এমন নয়। আমি দেখেছি যে গত সপ্তাহে একটা সেমিনারে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা সারাদিনে 8 ঘন্টা কে পড়েন, কেউ কিন্তু হাত তোলেনি। আমি জিজ্ঞাসা করেছি রেগুলার 4 ঘন্টা কে পড়েন, কোনো হাত ওঠে নাই। তার মানে আমি জিজ্ঞাসা করেছি আপনি কখন পড়েন, তখন তারা বলেছে যে পরীক্ষার 2 দিন আগে 3 দিন আগে অথবা কেউ পরীক্ষার আগের রাতে পড়েন। তার মানে বাকি সময়টা তারা কি করেন? এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি চিত্র যে শিক্ষার্থীরা কিন্তু সারাক্ষণ যে বই নিয়ে পড়াশোনা করেন এবং সারাক্ষণ যে তারা বইয়ের মধ্যে থাকেন ব্যাপারটা কিন্তু এরকম না। তাহলে তারা কি করেন এটি নিয়ে আমি অনেক চিন্তা করেছি, দেখেছি নিজে। সেটি হচ্ছে একটা গ্রুপ থেকে যারা সকালবেলা ঘুম থেকে ওঠা পরে চিন্তা করে আমার কি হবে রে,
তো আমার কি হবে রে করতে করতে তাদের আসলে একটা বড় সময় চলে যায়, প্রেজেন্ট সময়টা যায়, ভবিষ্যৎটা যায়, নানানভাবে তারা হতাশ থাকেন। ফার্স্ট ইয়ারেই তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে তুমি 5 বছর পরে যখন পড়াশোনা করে বের হবে তখন তোমার চাকরি হবে না, তুমি কিভাবে চাকরি করবে। তো 5 বছর, এই যে মাঝখানের যে 5 বছর, এই 5 বছর তাদের আসলে ওই দুশ্চিন্তা করতে করতে কেটে যায়। এটা একটা বড় গ্রুপ। আর একটা গ্রুপ আছে আমি যেটা দেখেছি যে সারাক্ষণ আড্ডার মধ্যে থাকে, ঘুরছে ফিরছে, মোবাইল ফেসবুক কিং করছে, কে লিখছে কি করছে, কার সাথে কি ঝগড়া হয়েছে, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে। সুতরাং আমরা যে খুব বেশি প্রোডাক্টিভ কাজ করি আমাদের অলস সময়টাতে, ব্যাপারটা কিন্তু তা নয়। তাহলে আসলে এই যে দীর্ঘ লম্বা সময়, এই যে একটা বিশ্ববিদ্যালয়ের জীবন, এইটা কি শুধু পড়াশোনা করে এবং পড়াশোনা না করে দুশ্চিন্তা করে কি হবে রে ভেবে কাটিয়ে দেব? যদি না দেই তাহলে আসলে আমি আমার ব্যক্তি জীবন দিয়ে উদাহরণ দিতে পারি। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমি মোটামুটি একটা ভালো সাবজেক্টে ভর্তি হই, সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হই। পড়াশোনার চাপও মোটামুটি ছিল। তো আমি এক রাতে খুব হতাশ হয়ে যাই। সেটি হচ্ছে ফার্স্ট ইয়ারে আমি যে রুমে থাকতাম সেই রুমটি গণরুম। আপনারা যারা গণরুম সম্পর্কে ধারণা নেই তাদের জন্য বলি যে এক রুমে আমি 22 জন থাকতাম এবং সেই রুমটি বিশাল বড় সাইজের যে তা না, ছোট্ট একটা রুম। সেই রুমে 22 জন থাকতাম এবং এক কাঁধে ঘুমোতে হতো। যদি আমি লম্বা আড়াআড়ি ঘুমাই তাহলে আসলে আমার স্পেস হতো না, যে কোনো আমাকে যে কোনো এক কাঁধে, হয় বা কাঁধে বা ডান কাঁধে কাঁধ হয়ে ঘুমোতে হতো। তো সেই রকম পরিস্থিতিতে আমার খুব হতাশ লাগে। বাসায় হাত পা ছড়িয়ে একটা বিশাল খাটে একা ঘুমাই, সেই রকম একটা ছেলে, এখানে সে বালিশ নাই, এক কাঁধে ঘুমোচ্ছি, কী জীবন পার করছি। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দিন হলের মসজিদে বসে চিন্তা করি জীবন নিয়ে, যে আসলে আমার কি করা দরকার, আমি কি করতে চাই। তখন আমি দেখলাম যে প্রক্রিয়ার মধ্যে আমি ঢুকেছি, পড়াশোনা কিন্তু অটোমেটিক্যালি হবে। অর্থাৎ আমাকে সেমিস্টার পাস করতে হবে, সেমিস্টার ফাইনালে বসতে হবে, অ্যাটেন্ডেন্স না দিলে মার্কস পাবো না। তার মানে ব্যাপারটা এমন যে আমাকে যে সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই সিস্টেম অটোমেটিক্যালি আমাকে ঠেলে বের করে দেবে। আচ্ছা ফাইন, তাহলে আর কি করতে চাই? আমি বিতর্ক করতাম। বিশ্ববিদ্যালয়ে আসার আগে আমি খুলনায়, আমাদের টিমটা চ্যাম্পিয়ন ছিল। প্রথম আলো বিতর্কে আমরা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ বক্তা ছিলাম, অনেক ওয়ার্কশপ করিয়েছি বিভিন্ন স্কুলে। তো আমার মনে হয় আমি বিতর্ক করতে চাই, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্কের স্বাদটা নিতে চাই। তো বিতর্ক করতে চাই নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার সাংবাদিক হবার খুব স্বপ্ন ছিল ছোটোবেলা থেকে, যে লিখবো, এটা একটা নোবেল পেশা, চ্যালেঞ্জিং পেশা। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে আমার সংগঠন করার খুব স্বপ্ন ছিল, যে আমি এমন একটা সংগঠন করব যে সংগঠন দেশের জন্য কিছু করবে, বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করবে, সর্বোপরি সমাজের জন্য কিছু করবে। নাম্বার 4 হচ্ছে প্রচুর আড্ডা দিব। আমার কাছে মনে হচ্ছে যে জীবন একটা সাদা ক্যানভাস, এই ক্যানভাসে আমি যত রং অ্যাড করতে পারবো এবং অ্যাড করার পরে ওইগুলো দিয়ে যত সুন্দর একটা ছবি আঁকতে পারবো, জীবনটা তত সুন্দর হবে। তো সেটা করতে গেলে কী হবে, এটা আমার শ্রেষ্ঠ সময় জীবনের, যে আমি ঘুরবো, আমি আড্ডা দিব, আমি দেশ দেখব, আমি পলাশির মোড়ে চা খাবো, গান বাজনার সাথে থাকবো, ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, মানে যত কিছু আছে সব কিছু করবো। এটা হচ্ছে আমার প্ল্যান ছিল। এর বাইরে আরও একটা স্বপ্ন ছিল, সেটি হচ্ছে লিখবো। সেই লেখা কিন্তু সাংবাদিকতা লেখা না, লেখালেখি করা, লেখক হবার। তো আমি হিসাব করে দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের জীবনে আমি কোনোটাই তুলে রাখতে পারবো না। আমার বিতর্ক করলে এখনই করতে হবে, সাংবাদিকতা করলে এখনই শুরু করতে হবে, আমার আড্ডা দিলেও এখনই দিতে হবে, সংগঠন করলেও এখনই করতে হবে। শুধু একটা জিনিস পরে করলেও হবে, সেটি হচ্ছে নিজের মৌলিক লেখালেখি। তো তখন আমি চিন্তা করলাম যে লেখালেখিটা আমি পরে করব। তো এর আগে আমি যত ছোটো গল্প লিখেছি, অনেক জাতীয় কাগজে লেখা ছাপা হয়েছে, আমি বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারের পর থেকে আর নতুন কোনো গল্প বা নতুন কিছু লিখিনি। অনেক কিছু লিখেছি, সেটা পত্রিকার প্রয়োজনে, কিন্তু নিজের মৌলিক লেখালেখিটা করিনি। এটাকে বাইরে রেখে আমি আসলে নিজের জীবনটাকে সাজানো শুরু করলাম। তারপরে যেটা হয়েছে যে আমরা বন্ধুরা একটা ক্লাব দাঁড় করিয়েছি এবং সেই ক্লাবের নাম ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটি। আপনারা অনেকেই হয়তো এখন এটা চিনে থাকবেন নানা কারণে, কারণ এই সংগঠন অনেক কিছু অলরেডি করে ফেলেছে। তো প্রশ্ন হচ্ছে যে সংগঠন কেন করব?